আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় সেট সম্পর্কে। প্রথমেই আমরা সেটের সংজ্ঞা দেখি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয়। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এভাবে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় এবং উপাদানকে নরমালি ছোট হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড এরূপ বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি একটি সেট লিখি তাহলে এভাবে লিখতে পারি এ ইকুয়ালস টু এ বি সি 1 2 3। এখানে এ একটি সেট যার উপাদান হচ্ছে এ বি সি 1 2 3। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে সেটটিকে নামকরণ করা হয়েছে বড় হাতের অক্ষরে এবং ভিতরে যে উপাদানগুলো লেখা হয়েছে সেগুলোকে ছোট হাতের লেখা হয়েছে এ বি সি 1 2 3। তাহলে এগুলো হচ্ছে এ সেটের উপাদান এবং এই উপাদানগুলোকে আমরা ইংলিশে বলি এলিমেন্ট। এবং সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। সেট সবসময় আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে এবং প্রতিটি উপাদানকে আমরা কমা দিয়ে পৃথক করা হয়। কমা দিয়ে প্রতিটি উপাদানকে আমাদের পৃথকভাবে সাজাতে হবে। পৃথক করার জন্য কমা ব্যবহৃত হয়। তাহলে সেট আমরা বড় হাতের অক্ষরে লিখব এবং ভিতরে যে উপাদান এগুলো সাধারণত ছোট হাতের অক্ষরে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হবে এবং প্রতিটি উপাদানের পরে কমা দিয়ে পৃথক করতে হবে। এখন আমরা শিখব একটি চিহ্ন নিয়ে বিলংস টু। এই সাইনটিকে বলা হয় বিলংস টু। বিলংস টু এর মানে কি? আমরা যদি এখানে বলি যে এ বিলংস টু এ, এর মানে হচ্ছে এ উপাদানটি এ সেটের উপাদান। এ হচ্ছে এ সেটের উপাদান। আমরা যদি বলি বি বিলংস টু এ, তার মানে বি এ সেটের একটি উপাদান। আর আমরা যদি এরকম বলি বি ডাজ নট বিলং টু এ, দ্যাট মিন্স বি এ সেটে বিদ্যমান নেই, অর্থাৎ বি এ সেটের উপাদান নয়। তাহলে কোনো উপাদানকে যদি কোনো সেটে বোঝাতে চাই তা আমরা বিলংস টু বলবো, আদারওয়াইজ নট বিলংস টু বলবো। বি নট বিলংস টু এ, এ সেটে বি নেই। আর আমরা যদি বলি বি বিলংস টু এ, তাহলে বুঝবো যে বি এ সেটে বিদ্যমান। সেট প্রকাশের পদ্ধতি। প্রধানত সেট দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক নম্বরে হচ্ছে তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড, দুই সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। আমরা যদি সেটের তালিকা পদ্ধতি দেখি, তালিকা পদ্ধতিতে একটি ক্যাপিটাল সব সেটকে একটি বড় হাতের অক্ষর দ্বারা সূচিত করা হয়। তারপরে আমরা যদি তালিকা পদ্ধতি করি তাহলে আমাদের প্রতিটি উপাদানের পরে কমা দিয়ে এভাবে পৃথক করতে হবে এবং সর্বশেষ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। এটি শুধু তালিকা পদ্ধতি নয়, সেট গঠন পদ্ধতিতেও আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, অর্থাৎ সেটটি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। এটি হচ্ছে তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে প্রতিটি উপাদান উল্লেখ থাকে এবং প্রতিটি উপাদানের পরে কমা দিয়ে পৃথক করা হয়। এটি হচ্ছে তালিকা পদ্ধতি। আমি যদি আরেকটি সেট বি নেই 1 2 3 4 5, এটি একটি তালিকা পদ্ধতি। কমা দ্বারা প্রতিটি উপাদানকে পৃথক করা হয়েছে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে। অপরদিকে সেট গঠন পদ্ধতি কি সেটি যদি আমরা দেখি, সেট গঠন পদ্ধতিতে সবসময় এভাবে শুরু হয় এক্স সাচ দ্যাট বা ওয়াই সাচ দ্যাট। এর মানে হচ্ছে বির উপাদানগুলো হচ্ছে এক্স। এখন এক্সটা কিরকম হবে সেটির পরিচয় বলা হয়। এই যে কোলন সাইনটা দেখা যায়, এটি কোলন সাইন থাকে অথবা একটি বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এর মানে হচ্ছে সাচ দ্যাট বা বাংলায় আমরা
যেন পড়তে পারি, ইংলিশে আমরা বলি such that। এর মানে হচ্ছে প্রথমে এক্স থাকবে, অর্থাৎ বির উপাদানগুলো হচ্ছে এক্স। এই such that, এই কোলন সাইন বা বার, এর পরে এক্স কিরকম হবে, এখানে কিন্তু এক্স এর কোনো পরিচয় নেই। এর পরে অংশটুকুতে এক্স এর পরিচয় বলে দেয়া থাকবে, কিন্তু প্রতিটি উপাদান কি হবে সেটি কিন্তু এখানে উল্লেখ থাকবে না। তালিকা পদ্ধতিতে কিন্তু প্রতিটি উপাদান এভাবে মেনশন করা থাকে, স্পেসিফিক করা থাকে, কমা দিয়ে পৃথক করা হয়ে থাকে। কিন্তু তালিকা সেট গঠন পদ্ধতিতে কিন্তু সেটি নেই। সেট গঠন পদ্ধতিতে শুধু এক্স এর পরিচয় দেয়া থাকবে, উপাদানগুলো স্পেসিফিক মেনশন করা থাকবে না। যেমন এখানে বলা হয়েছে এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, সংখ্যাগুলো জোড় হবে এবং লেস দেন 10 হবে, এক্স লেস দেন 10। তাহলে আমরা যদি তালিকা পদ্ধতিতে এই সেটটিকে প্রকাশ করি তাহলে হবে, যেহেতু স্বাভাবিক সংখ্যা এবং জোড়, তার মানে আমরা 2 থেকে শুরু করতে পারি, 2 4 6 8। তার মানে এই সেটটিকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে হবে এটি, আর এটিকে যদি আমরা সেট বিল্ডার পদ্ধতি, বিল্ডার মেথডে লিখি তাহলে কিন্তু হবে এভাবে। অর্থাৎ তাহলে এই দুটি উদাহরণ যদি আমরা দেখি তাহলে কিন্তু বিষয়টি ক্লিয়ার হয় যে তালিকা পদ্ধতিতে প্রতিটি উপাদান একদম তালিকা করা হবে এবং কমা দিয়ে পৃথক করা হয়, কিন্তু সেট গঠন পদ্ধতিতে কোনো উপাদানের উল্লেখ থাকে না, শুধু উপাদানের পরিচয় দেয়া থাকবে, বৈশিষ্ট্য দেয়া থাকবে, সেখান থেকে বুঝতে হবে যে আসলে উপাদানগুলো কি হবে। যেমন এখানে বলা হয়েছে এক্স, এক্স হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, এক্স লেস দেন 10। আবার আমি বলতে পারি এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা, এক্স লেস দেন 10 বা এক্স লেস দেন 20। এরকম পরিচয় দেয়া থাকবে, কিন্তু ডিটেলস তালিকা আকারে প্রকাশ থাকবে না। এ হচ্ছে সেট প্রকাশের দুটি পদ্ধতি, একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং অপরটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন আমরা উদাহরণ 2 আলোচনা করব। এখানে বলা আছে p equals to 4 8 12 16 20 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ এখানে সেটটি তালিকা পদ্ধতিতে দেয়া আছে, আমাদেরকে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। তাহলে সমাধান, এখানে পি সেটের উপাদান সমূহের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে প্রত্যেকটি উপাদান হচ্ছে জোড় সংখ্যা, প্রত্যেকটি উপাদান জোড় এবং প্রতিটি উপাদানই হচ্ছে 4 এর গুণিতক, 4 এর গুণিতক। তাহলে 4 এর গুণিতক হলেই জোড় সংখ্যাটি চলে আসে, কভার করে ফেলে। অর্থাৎ প্রতিটি সংখ্যাই হচ্ছে 4 এর গুণিতক। একটা ক্রাইটেরিয়া হচ্ছে 4 এর গুণিতক, এবং আরেকটি ক্রাইটেরিয়া হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলো 20 এর বড় নয়, অর্থাৎ 20 পর্যন্ত। তাহলে এই দুইটি বৈশিষ্ট্য হচ্ছে এই সংখ্যাগুলোর। তাহলে সেট গঠন পদ্ধতিতে আমরা লিখতে পারি এক্স such that, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 4 এর গুণিতক এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 20। স্বাভাবিক সংখ্যা তো অবশ্যই এটি আমাদেরকে বলতে হবে, এবং 4 এর গুণিতক, যেহেতু প্রতিটি সংখ্যাই 4 এর গুণিতক এটি বলা যায়, এবং এক্স লেস দেন অর ইকুয়াল টু 20, অর্থাৎ সংখ্যাগুলো 20 এর সমান হবে, এর বড় হবে না। তাহলে এটি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আবার উদাহরণ 3 এ বলা হয়েছে এখানে সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এবং এখানে কিউ সেটটি বলা হচ্ছে এক্স such that এক্স 42 এর সকল গুণনীয়ক, 42 এর সকল গুণনীয়কই হবে কিউ সেটের উপাদান। এখন গুণনীয়ক কি, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে গুণিতক কি আর গুণনীয়ক কি। গুণিতক হচ্ছে কোন সংখ্যাকে গুণ করে যেগুলো পাই সেগুলো হচ্ছে গুণিতক। যেমন এই সংখ্যাগুলোকে কেন আমি গুণিতক বললাম, কারণ এই সংখ্যাগুলো 4 এর সাথে গুণ করে পাওয়া যায়। 4 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 4 পাবো, 4 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 8 পাবো, 4 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 12 পাবো, 4 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পাবো 16, 4 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে পাবো 20। অর্থাৎ কোন সংখ্যাকে গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। যেহেতু
4কে গুণ করে এই সংখ্যাগুলো পাচ্ছি, এজন্য এই সংখ্যাগুলোকে আমরা 4-এর গুণিতক বলতেছি। কিন্তু গুণনীয়ক ঠিক উল্টো। গুণনীয়ক হচ্ছে কোন সংখ্যাকে উৎপাদক করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন এখানে 42 কে আমরা বিভিন্ন ভাবে উৎপাদক করতে পারি, যেমন 1 into 42, অর্থাৎ এক কথায় ওই সংখ্যাটিকে যতভাবে ভাঙতে পারি সেই সংখ্যাগুলি হবে গুণনীয়ক। যেমন 1 into 42 আমরা 2 দিয়ে ভাঙতে পারি, 21 into 2 42। আমরা 3 দ্বারা ভাঙতে পারি, 3 14 যা 3 into 14 42। তারপর আমরা 6 দিয়ে উৎপাদক করতে পারি, 6 into 7 42। আর কোনো ওয়েতে কিন্তু আমরা 42 কে উৎপাদক করতে পারি না। তাহলে এই যে উৎপাদকগুলো আমরা পেলাম এই সবগুলি হচ্ছে 42 এর গুণনীয়ক। এজন্যই এখানে 42 কে এভাবে ব্রেকডাউন করা হয়েছে, উৎপাদক করা হয়েছে 1 into 42, 2 into 21, 3 into 14, 6 into 7। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম উৎপাদক করে, এই সংখ্যাগুলি হচ্ছে 42 এর গুণনীয়ক এবং এই উপাদানগুলি হবে কিউ সেটের উপাদান। এজন্য এখানে লেখা হয়েছে নির্ণয় সেট কিউ ইকুয়ালস টু 1 2 3 6 7 14 21 42। এটি হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা সেটের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব সসীম সেট নিয়ে, যার ইংলিশ হচ্ছে ফাইনাইট সেট। ইংলিশে ওয়ার্ডটি দেখলেই বোঝা যায় যে আসলে ফাইনাইট সেট কি, বা বাংলায় সসীম সেট। সসীম মানে হচ্ছে যার সীমা আছে তাকে সসীম সেট বলা হয়। এবং সংজ্ঞাটি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে। অর্থাৎ যে সেটের শেষ আছে গণনা করে নির্ধারণ করা যায় বা গণনা করে শেষ করা যায় একে বলে সসীম সেট। যেমন এখানে দুটি সেটের উদাহরণ দেয়া আছে, a equals to a b c d। এখানে ক্লিয়ারলি আমরা গুণে শেষ করতে পারছি এবং এখানে 4টি উপাদান রয়েছে। তেমনি বি সেটে রয়েছে 5 10 15 এভাবে 100 পর্যন্ত। তাহলে এখানেও আমরা গুণে শেষ করতে পারি এবং এখানে টোটাল 20টি উপাদান আছে। আমরা যদি 15 20 25 30 এভাবে অগ্রসর হই 100 পর্যন্ত গেলে আমরা 20টি উপাদান পাবো। তার মানে এ এবং বি এই সেট দুটি হচ্ছে সসীম সেট। অপরদিকে টোটালি বিপরীত মিনিং হচ্ছে অসীম সেট বা ইনফাইনাইট সেট। ইনফাইনাইট বলতে আমরা বুঝি যে যার কোনো শেষ নেই, অসীম মানে যার কোনো সীমা নেই, যার সীমা নেই সেটি হচ্ছে অসীম সেট। আমরা যদি সংজ্ঞাটি দেখি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না একে অসীম সেট বলে। অসীম সেটের একটি উদাহরণ হলো স্বাভাবিক সংখ্যার সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয় এবং স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6। এটা চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না এবং আমরা গুণে কখনো শেষ করতে পারবো না যে এখানে আসলে কয়টি উপাদান রয়েছে। এজন্য n সেটের উপাদান সংখ্যা অসংখ্য, যা গণনা করে নির্ধারণ করা যায় না। এই শ্রেণীতে তোমাদের ক্লাসে শুধু সসীম সেট নিয়ে আলোচনা করা হবে, এখানে অসীম সেট নিয়ে কোনো আলোচনা করা হবে না। তাহলে এখানে n একটি অসীম সেট, কিন্তু তোমাদের বইয়ে যে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে সসীম সেট নিয়ে। এবার আমি আলোচনা করব ফাঁকা সেট। ফাঁকা শব্দটা থেকে বোঝা যায় যে সেটের কোনো উপাদান নেই সেই সেটকেই ফাঁকা সেট বলা হয় বা এমটি সেট বলা হয়। ফাঁকা সেটকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। আমরা অনেক সময় ভুল করি, আমরা ফাঁকা সেট এভাবে লিখি ঠিকই, কিন্তু অনেক সময় আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করি, আসলে এটি ঠিক না। আবার অনেক সময় আমরা মনে করি যে এটি হচ্ছে একটি ফাঁকা সেট, আসলে এটিও ফাঁকা সেট নয়। ফাঁকা সেট শুধু এই প্রতীক দ্বারা প্রকাশ করা হবে অথবা শুধু দুটি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হবে, এটি হচ্ছে ফাঁকা সেট। কারণ আমরা জানি কোন সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয় যার মাঝখানে উপাদান থাকে। উপাদান না থাকলে তার মানে ফাঁকা সেট, এই সেটে কোনো উপাদান নেই অথবা এই দুটি হচ্ছে আমাদের রাইট ওয়ে।
আর এটি হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটের মধ্যে আবার একটি ফাঁকা সেট, মানে অকওয়ার্ড হয়ে যাচ্ছে, এটি একটি রং ওয়ে। এবং এখানে শূন্য থাকলে এর মানে কি? এর মানে হচ্ছে এটি একটি সেট যার উপাদান হচ্ছে এক এবং সে উপাদানটি হচ্ছে শূন্য। এটি কখনোই ফাঁকা সেট নাই। ফাঁকা সেট মানে হচ্ছে যার কোনো উপাদান নেই, কিন্তু এখানে তো উপাদান রয়েছে, একটি উপাদান রয়েছে যে উপাদানটি হচ্ছে শূন্য। এজন্য এই সেটকে কখনোই ফাঁকা সেট বলা যাবে না। তাহলে আশা করি ফাঁকা সেট সম্পর্কে কোনো কনফিউশন অ্যারাইজ করবে না। আমরা যেভাবে আসুক ফাঁকা সেট নির্ধারণ করতে পারবো।